হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি নাদিরা আক্তার নিপা। তখন আমার বয়স মাত্র ৮ কি ৯ বছর হবে। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার মায়ের অনেক কম বয়সেই বিয়ে হয়েছিল। বাবার বয়সের তুলনায় মায়ের বয়স অনেক কম ছিল। সবকিছু বেশ ভালোই চলছিল আমাদের। হঠাৎ করেই আমাদের জীবনে একটা বড় ঝড় আসে। একদিন মাঝরাতে হঠাৎ করেই আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েন। বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর রাতের দিকে বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে যান। বয়সটা অনেক কম ছিল বলে বাবা হারানোর ব্যথাটা তেমন অনুভব করতে পারিনি। মা অনেক কম বয়সেই স্বামী হারা হলেন। তবে বাবা আমাদের জন্য যা রেখে গিয়েছিলেন তাতে আমাদের কোনো কিছুতে কখনোই কষ্ট পেতে হতো না। তার কিছু দিনের মধ্যেই মায়ের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য মামারা উঠে পড়ে আছেন। তারপর মায়ের বিয়ে ঠিক হলো একজন বয়স্ক লোকের সাথে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মায়ের বিয়ের পরে আমি মামা বাড়িতেই থাকতাম। তখন আমি অনেক ছোট ছিলাম। বাবাকে হারিয়েছি, এখন মাকে ছাড়াও থাকতে হতো। মায়ের কাছে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম। সপ্তাহে একদিন গেলেও মায়ের কাছে যেতাম, আর পরদিন মামারা গিয়ে নিয়ে আসতেন আমাকে। আমি ছোট ছিলাম বলে বড়দের এই ব্যাপারগুলো ঠিক বুঝতাম না। মায়ের দ্বিতীয় স্বামী মানে আমার দ্বিতীয় বাবা আমাকে নিয়ে অনেক ঝামেলা করতেন। মায়ের সাথে আমাকে তিনি একদমই পছন্দ করতেন না। প্রথমে অমত না করলেও পরবর্তীতে আমাকে মেনে নিতে তার অনেক আপত্তি ছিল। তাই আমি মামাদের কাছেই থাকতাম। ওই বাড়িতে আমাকে তেমন একটা যেতে দিত না। আস্তে আস্তে আমিও মানিয়ে নিলাম। তারপর মায়ের উপর শুরু হয় অত্যাচার। ওই লোক প্রতিদিন লাল পানি খেতেন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। মাকে প্রতিদিন অনেক মারধর করতেন। বাবা আমাদের জন্য যে টাকা পয়সা ও সম্পত্তি রেখে গিয়েছিলেন সেসব নিজের নামে করে দেওয়ার জন্য মায়ের উপর অনেক চাপ সৃষ্টি করতেন। আমার দ্বিতীয় বাবা যদি ভালো মানুষ হতেন তাহলে তাকে সব দিয়ে দিতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি টাকা পয়সা সম্পত্তি সব নষ্ট করে ফেলতেন। তারপর আমাদের মা মেয়েকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হতো। তখন আর মামারাও ফিরে তাকাতেন না। আমার মা মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সহ্য করতে না পেরে তিনি সিদ্ধান্ত নিলেন ছেড়ে দেওয়ার। তারপর অনেক যুদ্ধ করে ছাড়াছাড়িটা হয়ে যায়। তারপর আমি আর মা আবার একসাথে থাকতে শুরু করি। আমার প্রথম বাবার রেখে যাওয়া স্মৃতির সেই বাড়িটাতে। মাকে নিয়ে লোকজন অনেক খারাপ কথা বলতো। এই সমাজে ছাড়াছাড়ি হয়ে যাওয়া মেয়েদের সবাই ঘৃণার চোখেই দেখে কিছুদিন এইভাবেই পার হয়ে যায়। তখন আমার বয়স মাত্র 12 কি 13 বছর হবে। তখন সবাই আমার বিয়ে দেওয়ার জন্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু বিয়ে কি জিনিস সেটা বোঝার মতো বয়স তখনও আমার হয়নি। বান্ধবীদের সাথে গ্রামের স্কুলে পড়তে যাওয়া আর পাশের বাড়ির রানুর সাথে পুতুল খেলায় আমার দিন পার হয়ে যেত। আমার বিয়েটাও পরে ঠিক হয়ে যায়। আমার বিয়ে, অথচ এই ব্যাপারে আমি জানতাম না। আর জেনেই বা কি করতাম, এই বিয়েটাও আমার কাছে অনেকটা পুতুল খেলার মতোই ছিল। বাবা থাকলে হয়তো এইসব কিছুই হতো না। বিয়ের আগের দিন কিছু কিছু আত্মীয় স্বজন আসতে শুরু করে। সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। প্রতিদিনের মতো সকালে আমার বান্ধবী রানুদের বাড়িতে যেতে চাইলে মা নিষেধ করেন। আর মা বলল, এখন থেকে এসব খেলাধুলা বন্ধ, অনেক হয়েছে পাড়া বেড়ানো। এখন থেকে স্বামী সংসারের দিকে মন দাও। আমি ভেঙচি কেটে মন খারাপ করে ঘরে চলে আসি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তিনি আমার ছোট মামার পরিচিত। আমাদের এলাকাতেই ছোটখাটো বেসরকারি একটি চাকুরি করেন। বাবা মা নেই, একটা বোন ছিল, তাকে বিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামীর নাম ইমন। জামিরা মা মেয়ে দুইজন একা এত বড় একটা বাড়িতে থাকি, তাই মামারা চেয়েছিলেন এমন কারো সাথে বিয়ে দিতে যে আমাদের বাড়িতেই থাকবে এবং আমাকে আর মাকে দেখাশোনা করতে পারবে। কারণ বাড়িতে একটা পুরুষ মানুষ থাকা অনেক দরকার ছিল। আর মামারাও নিশ্চিন্ত থাকতে পারবেন। তারপর আমার বিয়েটা হয়েই গেল। আজ আমার ফুলসজ্জা, ভারী শাড়ি আর গহনাগুলো যেন আমাকে জাপটে ধরেছে। সারাদিনের ক্লান্তির কারণে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি আমি। হঠাৎই কারো স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি আচমকা উঠে বসলাম।
দেখি ওই লোকটা মানে আমার স্বামী। তারপর উনি যেন কি বলেছিলেন, কিন্তু আমি কিছুই শুনছিলাম না, কারণ তখন আমার প্রচুর ক্ষুধা পেয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম এখন গিয়ে মাকে বলবো খাইয়ে দিতে, তারপর মায়ের সাথেই ঘুমাবো। এর মধ্যে ওই লোকটা আমার কাছে আসতে শুরু করে। আমি অনেক ভয় পেয়ে যাই। তিনি যখন আমাকে ধরলেন তখন আমি ছাড়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পেরে উঠলাম না। তারপরে তার হাতে কামড় বসিয়ে দৌড়ে মায়ের ঘরে চলে গেলাম। আমি গিয়ে দেখি মা এখনো ঘুমায়নি, হয়তো একা ঘরে বসে কান্না করছিল, হয়তো বাবার কথা অনেক মনে পড়ছিল। আমি যেতেই তাড়াহুড়ো করে চোখ মুছে আমার দিকে তাকিয়ে বলল, কি রে নিপা, তুই এখানে কেন, আর জামাই কোথায়? আমি বললাম, মা ও ওই লোকটা ভালো না, আমি তার সাথে থাকব না। আমি তোমার সাথে ঘুমাবো, তার আগে কিছু খাইয়ে দাও তো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, যা আর সহ্য হচ্ছে না। তারপর মা কিছু বলতে গিয়েও বললেন না, অনেক যত্ন করে খাইয়ে দিল মা। খাওয়া শেষে আমাকে আবারও ওই রুমে নিয়ে গেল, আর আমার স্বামীকে বলল, তুমি কিছু মনে করো না, ছোট তো 2 দিন গেলেই ঠিক হয়ে যাবে। এই বলে মা চলে গেলেন আর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে স্কুল থেকে ফিরে রানুদের বাড়িতে বসে খেলছিলাম আমি। সারাদিন খেলাধুলা শেষে বাড়িতে ফিরতেই মা অনেক বকাঝকা করেন। মা বলল, নিপা, তুই এখনো ছোট নেই, তোর বিয়ে হয়ে গেছে, এখনো পাড়া বেরিয়ে চললে হবে, সংসারের কাজ কবে শিখবি? আর স্বামীর যত্ন আত্মিকে করবে শুনি? আমি মায়ের কথায় পাত্তা দিলাম না। এইভাবে প্রতিদিন রাতে আমার স্বামী আমার কাছে আসতে চাইলে আমি মায়ের কাছে চলে যেতাম, আর এতে উনি অনেক রেগে যেতেন। মা শুধু একটা কথাই বলতো, ছোট তো ঠিক হয়ে যাবে। নতুন নতুন কিছু না বললেও পরে একদিন রাতে ও অনেক ঝামেলা করল। সেই দিন ও মায়ের মুখের উপরে বলল, ছোট মেয়ে তো বিয়ে দিয়েছেন কেন? এই মেয়ের সাথে থাকা কোনো ভাবেই সম্ভব নয়। প্রতিদিন এইভাবে চলতে থাকলে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর তাছাড়া এই ছোট মেয়েকে দেখলে আমার কোনো আগ্রহই আসে না, কেন যে বিয়ে করেছিলাম একে। আমি ভয়ে জড়ষ্ট হয়ে ওদের সব কথা শুনছিলাম। মা আমার স্বামীর কাছে অনেক অনুরোধ করে যাতে আমাকে ছেড়ে না দেয়, কারণ মা বোঝেন একজন ছাড়াছাড়ি মেয়েকে কতটা কষ্ট সহ্য করতে হয়। আমার স্বামী সেই দিন অনেকেই ছিলেন। তিনি বললেন, কালই ছিলেন। তিনি বলেন তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন আর আমাকে ছেড়ে দেবেন। তারপর মা তাকে আলাদা ঘরে ডেকে নিয়ে কি বললেন আমি জানি না। তারপর থেকে তিনি অনেকটাই শান্ত হয়ে গেলেন। তিনি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন, আর মা আমাকে ঘুমোতে বলে নিজের ঘরে চলে যান। এরপর থেকে আমার স্বামী অনেক পরিবর্তন হয়ে যায়। রাতে আমার কাছে আসার চেষ্টা করে না, উল্টো আমাকে ঘুমাতে বলেন। সন্ধ্যার পরেই আমি ঘুমিয়ে যেতাম আর ঘুম ভাঙ্গে সেই সকাল 8টায়। এখন আমি সারাদিন রানুদের বাড়িতে, আমি সারাদিন থাকলেও মা আর বকাবকি করেন না। সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তবে মনে মনে বেশি খুশি হলাম আমি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার স্বামী আর আমার মা একসাথে গোসলখানা থেকে বের হচ্ছে। মা আমাকে দেখে অনেকটা ইতোত হয়ে বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে আয়, নাস্তা তো দিচ্ছি। আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে যেতেই দেখি মা আর আমার স্বামী দুইজন হেসে কথা বলছে। আমাকে দেখেই দুইজন চুপ হয়ে গেল। একদিন রাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি একাই রুমে, ওনাকে কোথাও দেখতে না পেয়ে আমি তাকে খুঁজতে শুরু করলাম। তাকে কোথাও পেলাম না। এত রাতে কোথায় যেতে পারে? তারপরে ভাবলাম মাকে গিয়ে বলি। মায়ের ঘরের কাছে যেতেই দেখি মায়ের রুমে আলো অন আছে। আর একটু কাছে যেতেই মায়ের বলা থেকে হাসির আওয়াজ শুনতে পাই। মায়ের রুমের সামনে একটা ফুলদানি রাখা ছিল। ঘুমের চোখে হাঁটতে গিয়ে অসাবধানতায় হাতে বেঁধে ফুলদানিটা পড়ে যায়, আর অনেক জোরে একটা শব্দ হয়। ফুলদানিটা তোলে জায়গা মতো রেখে আমি যখনই মায়ের রুমে ঢুকতে যাব, তার আগেই মা রুম থেকে বেরিয়ে আসে। আর অদ্ভুতভাবে আমার উপর রেগে যায়, চেঁচামেচি শুরু করে। সেই দিন মা আমার শরীরে হাত পর্যন্ত তুলেছিল। মা অনেক রেগে যায় আর বলতে শুরু করল, সারাদিন তো আমাকে জ্বালাস, রাতের বেলাতেও শান্তিতে থাকতে দিবি না। মাঝ রাতে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিস কেন? হঠাৎ করে এত সামান্য ব্যাপারে মায়ের রেগে যাওয়ার কারণ আমি তখন বুঝতে পারিনি। আমি ভয়ে আর কিছুই বলতে পারিনি। চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়ি। এইভাবে প্রায় রাতেই ঘুম ভেঙে গেলে আমি আমার স্বামীকে পাশে দেখতাম না। ভয়ে কিছু বলার সাহস পেতাম না, যদি আবার মা রেগে গিয়ে আমাকে মার দেই। একদিন সকালে রানুদের বাড়িতে খেলতে যাই আমি। কিন্তু ওই দিন রানুও বাড়িতে ছিল না। ওর মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল, তাই মন খারাপ করে আবার বাড়িতে চলে আসি।
ঘরে ঢুকতেই দেখি আমার স্বামী আমার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আমাকে দেখে দুইজনেই ভূত দেখার মতো অবাক হয়ে উঠল। আমি ছোট ছিলাম বলে এইসব নিয়ে খারাপ কোনো ভাবনা আমার মাথাতেই আসেনি। এর কিছুদিন পরে আমার মামাতো বোন আর ওর স্বামী আমাদের বাড়িতে বেড়াতে আসলো। আপু আমাকে অনেক ভালোবাসত। মামাতো বোন বেড়াতে আসাতে তোমার স্বামীর মুখ কালো হয়ে গেল। আপু অনেক বুদ্ধিমতী ছিল। আমার স্বামীর আচার আচরণ লক্ষ্য করে আমাকে অনেক কিছু বোঝাতে চাইতেন, কিন্তু আমি এতটাই সরল ছিলাম যে ওসব বোঝা তো দূরের কথা, কানেই তুলতাম না। আপু চলে যাওয়ার সময় শুধু একটাই কথা বলেছিল, তুই কখনো পড়াশোনা ছাড়িস না, মন দিয়ে পড়াশোনা করবি আর তোর আপু সব সময় তোর পাশে আছে। নিপা, সামনে তোকে অনেক বড় ধাক্কা সহ্য করতে হবে, তৈরি থাকিস বোন। এইভাবেই আমার জীবন থেকে কয়েকটা বছর পার হয়ে যায়। যখন বিয়ে হয়েছিল তখন স্বামীকে আকৃষ্ট করার মতো রূপ বা শারীরিক গঠন কিছুই ছিল না আমার। এখন আমি পূর্ণবয়স্ক মেয়ে, চেহারায় লাবণ্য এসেছে, শারীরিক গঠন সুন্দর হয়েছে। এখন আমার স্বামী সব সময় আমার আশেপাশে ঘুর ঘুর করে। কিছুদিন ধরে লক্ষ্য করছি কিছু একটা নিয়ে মায়ের সাথে আমার স্বামীর প্রায় ঝগড়া চলতে থাকে। আমার স্বামী কিছুদিন ধরে আমাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছে। সে আর এই বাড়িতে থাকতে চাইছে না। কিন্তু এত বড় বাড়িতে মাকে একা রেখে কিভাবে যাব? আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একদিন রাতে গড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসলাম আর কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলাম। শব্দটা আমার মায়ের ঘর থেকে আসছে। আমি মায়ের রুমে গিয়ে দেখি তাদের দুইজনের মধ্যে অনেক তর্ক হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে আমার মা আমার স্বামীকে ধরে কাঁদতে শুরু করে। আমি রুমে ঢুকতেই আমার স্বামী আমাকে দেখে এক ধাক্কায় মাকে মেঝেতে ফেলে দেয়। এইসব দেখে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি নিজের রুমে চলে আসি। আমার স্বামী ইমন ও আমার পিছন পিছন আসে। আমি খাটের উপর বসে পড়লাম। ইমন আমার পা দুইটা ধরে কাঁদতে কাঁদতে বলল, নিপা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তো তোমার স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক সুখে রাখব। আমরা এখানে আর থাকব না, আমরা দূরে কোথাও চলে যাব। আমি কোনো রকম প্রতিক্রিয়া না করে চুপ করে বসে রইলাম। আসলে আমি তখন ছোট ছিলাম, তার চাহিদা পূরণ করার জন্য যোগ্য ছিলাম না। তাই তিনি আমাকে ছেড়ে দিতে চেয়েছিলেন। তখন আমার মা খুবই কম বয়সে একজন ছাড়াছাড়ি মহিলা ছিলেন। তিনি চাননি আমিও তার মতো এতটা কষ্টের সম্মুখীন হই। তাই আমার স্বামীর সাথে মায়ের চুক্তি হয়েছিল, যতদিন পর্যন্ত না আমি বড় হব ততদিন পর্যন্ত ওর সব চাহিদা আমার মা পূরণ করবেন। আমার ভালোর কথা ভেবে এত বড় একটা অন্যায় কাজ করতে তারা দুইবার ভাবল না। তারা কি একটা বারও ভাবল না এই কথা জানাজানি হবার পরে আমি কিভাবে আমার মাকে সম্মান করব আর আমার স্বামীর সাথে সংসার করব। ঘৃণায় আমার শেষ হয়ে যেতে ইচ্ছে করছে। আজ বাবা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটা অন্য রকম হতো। বাবাকে অনেক মিস করছিলাম। আমার এই খারাপ কষ্টের কথা আমি কার কাছে বলবো? আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আমার আর্তনাদ যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল। সারারাত এইভাবেই পাথরের মতো বসেছিলাম আমি। ভোর রাতের দিকে হঠাৎ করেই মায়ের ঘর থেকে একটা বিকট শব্দ এলো। আমি তাড়াহুড়ো করে মায়ের ঘরের দিকে যাই। মাকে অনেকবার ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। আমার কাছে সবকিছু ঠিক মনে হলো না। এইভাবেই কিছু সময় পার হয়ে যায়। বাড়িতে আস্তে আস্তে লোক জড়ো হয়। বাড়িতে আস্তে আস্তে সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকতেই মায়ের ঝুলন্ত মরা শরীর পাওয়া যায়। আমি মায়ের নিথর শরীরের পাশে বসে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার মায়ের রুম থেকে একটা নোট পাওয়া যায়, তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিপা, আমায় ক্ষমা করে দিস মা। তোর মা অনেক খারাপ। এই সমাজ আর তোর সামনে মুখ দেখানোর কোনো উপায় নেই আমার। বাড়িতে অনেক পুলিশ আসে। ঘটনার তদন্ত করা হয়। পুলিশ তদন্ত করে জানালেন আমার মা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মূলত এই বিষয় নিয়েই হয়তো ইমন ও মায়ের সাথে কিছুদিন ধরে ঝামেলা হচ্ছিল। এই কঠিন পরিস্থিতিতে আমার একমাত্র সঙ্গী ছিল আমার সেই মামাতো বোন। খারাপ কাজে লিপ্ত হলে তার পতন অবশ্যম্ভাবী। এইটুকু বয়সে এত কিছুর মুখোমুখি হতে হবে আমি কখনো ভাবিনি। প্রতিটা মুহূর্তে আপু আমাকে সাপোর্ট করে গেছে। আপুদের বাড়িতে থেকেই পড়াশোনা শেষ করি আমি। এখন একটা ভালো চাকরিও করি। সব কিছুর পরেও সেই বিষাক্ত অতীতের ব্যথা আমি ভুলতে পারিনি এখনো। আর না, আমি কোনো দিন ভুলতে পারব। সেই দিনের পর থেকে ওই লোকটার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার আর কোনো সত্যিই কি এমনটা হওয়া খুব দরকার ছিল?
আজও প্রতিটা রাত আমার কাছে আতঙ্কের। নতুন করে কাউকে জীবনে নিতে এখনও আমি ভয় পাই। অনেক একা আমি, অনেক ক্লান্ত। চোখের প্রতিটা পানির বিন্দু জানে আমি ভালো নেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।